হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রুমা আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের জন্য ভয়ঙ্কর ৩টি ঘটনা নিয়ে। আশা করছি আজকের ৩টি ঘটনাই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যেখানে ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি ৭৭ নম্বর এপিসোডে। বন্ধুরা, আজকের এপিসোডের ৩টি ঘটনাই কিন্তু খুবই ভয়ঙ্কর। ঘটনাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। তার আগে বরাবরের মতোই একটু বলি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি একটু ইরেগুলার হয়ে গিয়েছি, কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি যে এখন থেকে তোমাদের জন্য নিয়মিত ঘটনা পাঠ করব। তো চলো ঘটনায় চলে যাই। চলে যাচ্ছি প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি শেয়ার করছি, ঘটনাটি পাঠিয়েছেন নন্দিনী। তিনি লিখেছেন, তখন আমার ছেলের বয়স মাত্র ৫ মাস। আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা ৭ তলা ভবনের চিলেকোঠার একটা ফ্ল্যাট পছন্দ করলাম আর সেটাই ভাড়া নিলাম। ওইখানে ২টা ফ্ল্যাট ছিল, আরেকটা খালি ছিল, কিন্তু আমরা রাস্তার পাশের ফ্ল্যাটটাতেই উঠি। আমার বেবি তখন মাত্র বসে আর অল্প হামাগুড়ি কাটে, কিন্তু দাঁড়াতে বা হাঁটতে পারে না। তাই আমি আমার বাবুকে ওয়াকারে বসিয়েই ঘরের সব কাজ করতাম। আমরা যখন ওই বাসায় উঠি তখন অবাক করা ঘটনা ছিল এই যে ওই বাসার অধিকাংশ ফ্ল্যাটগুলোই খালি ছিল, কিন্তু আমার হাজব্যান্ড চাইছিল আমরা টোনাটুনি চিলেকোঠার নিরিবিলিতে থাকব। বাসার নিচের ফ্লোরগুলোতে 4টা ইউনিট ছিল আর বাড়িওয়ালা থাকতো 3 তলাতে। যাক, এবার মূল ঘটনায় আসি। প্রথমে আমাদের সাথে যা যা ঘটেছিল আমি এবং আমার স্বামী সব কিছুকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়েই কাটিয়ে দিলাম 1 মাস। আমাদের সাথে বিদঘুটে ঘটনা ঘটত। আমি বাবু ছোট হওয়ায় প্রতিদিন মায়ের বাসায় চলে যেতাম। হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় আমাকে নামিয়ে যেত। যাওয়ার সময় প্রতিদিন আমি গ্যাসের চুলা, বাথরুমের পানির ট্যাপ বন্ধ করে দরজা জানালা চেক করে বের হতাম। কিন্তু রাতে যখন আমি বাসায় ফিরতাম তখন দেখতাম বাথরুমের পানির কল ফুল স্পিডে খোলা। রান্নাঘরে ঢুকলেই বোঝা যেত যে কেউ হয়তো রান্না করেছে। রান্নাঘরে ঢোকাই যেত না গ্যাসের গন্ধে। এগুলো ছিল নিত্যকার কাহিনী। আমার হাজব্যান্ড আমাকে এই নিয়ে প্রচুর বকা দিত। বলতো আমি নাকি কেয়ারলেস, অথচ আমি খুব ভালোভাবে খেয়াল করে সব বন্ধ করে যেতাম। এরপর শুরু হলো অন্য কাহিনী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের সদর দরজা একদম হাঁ করে খোলা। এটা নিয়েও আমার হাজব্যান্ড খুবই বকতো আমাকে, এবং দুইজনের মধ্যে ঝগড়া, রাগ, অভিমান হয়েছিল। রাগ করে আমি ওকে একদিন বললাম যে এই কাজগুলো এখন থেকে তুমি করবা, আমি আর ধরবো না। সেদিন রাতে এই নিত্যকার কাজগুলো সব ওর বাবাই করলো। পরের দিন সকালে একই অবস্থা, দরজা হাট করে খোলা, অথচ আমার হাজবেন্ড গেটের উপরের সিটকিনি, নিচের সিটকিনি ভালোভাবে আটকে এরপর লক করে ঘুমোতে এসেছিল। তাহলে এইভাবে দরজা খুলল কে? এর পরের দিন রাতে আমাদের ড্রয়িং রুমের জানালাটা কেউ খুব জোরে বাড়ি মারল। রাত তখন 2টা বাজে। এত জোরে শব্দ হয়েছিল যে আমরা ভয় পেয়ে যাই। আমার হাজবেন্ড প্রচণ্ড সাহসী, ও উঠে ছাদে গিয়ে চেক করে এলো যে কেউ ছাদে উঠেছে কিনা। যে দেখে একদম শুনশান নীরবতা, কেউ নেই। সেদিন থেকেই আমাদের ভয় এবং সন্দেহ শুরু হলো। যাক, এর মধ্যে কিছু ব্যাপার ছিল যেটা বলে রাখা ভালো। আমার বাবু একা থাকলেই চারপাশে কিভাবে যেন তাকাতো। আমাদের ড্রয়িং রুম ছিল ছাদ বরাবর। আমি বাবুকে ওই রুমে নিলেই বাবু কাঁদতো আর জানালার দিকে তাকিয়ে থাকতো।
আমি ওর তাকানো দেখে জানালায় তাকালেই কিছু দেখতাম না, কিন্তু ছেলের দিকে তাকালে দেখতাম ও এক দৃষ্টিতে চেয়ে আছে। যেদিন আমরা প্রায় শিওর হলাম বাসায়, সেদিনের সমস্যাটা বলি এবার। ওই দিন সকালে আমার হাজবেন্ড সকালে উঠেই বাজারে চলে গেল। আমাদের 1 মাসের মাছ মাংসের বাজার সবসময় একদিনেই করে ফেলে ও। সেদিনও পুরো 1 মাসের মাছ মাংসের বাজার করে নিয়ে এলো। তো আমি বাজার নিয়ে আসার পর সেগুলো যথারীতি গুছিয়ে ডিপে রাখার জন্য প্যাকেট করতে ব্যস্ত হয়ে গেলাম। বলে রাখি, আমার হাজবেন্ড ফ্রিল্যান্সার। ওকে অধিকাংশ সময় ল্যাপটপে কাজ করতে হয়। তো ও বেডরুমে কাজ করছিল। আমার হাতে মাছ মাংস লাগায় ও নিজেই ছেলেকে ড্রয়িং রুমে ওয়াকারে বসিয়ে তারপর টিভিতে রাইমস ছেড়ে দিয়েছিল, যাতে বাবু কান্না না করে। 3 জনের অবস্থান 3 রুমে। আমি রান্নাঘরে, হাজবেন্ড বেডরুমে আর ছেলে ছাদের পাশে ড্রয়িং রুমে। আমি কাজ করছিলাম। কিছুক্ষণ পরেই শুনলাম আমার বাচ্চাটা অনেক কাশছে। রান্নাঘর থেকেই বাবুর বাবাকে ডেকে বললাম, বাবুকে ফিডারে পানি দাও, হয়তো ওর গলা শুকিয়ে গেছে। আমার ডাক শুনে ওর বাবা দৌড়ে এসে ছেলেকে পানি খাওয়াতে গিয়ে দেখে ছেলে ওয়াকারে নেই, একদম বেডের মাঝখানে বসানো। আমার বাচ্চা পুরো চেহারা কাশতে কাশতে লাল হয়ে গিয়েছে। ও দৌড়ে ছেলেকে বুকে জাপটে ধরে আমার কাছে রান্নাঘরে নিয়ে গেল আর জিজ্ঞেস করলো আমি বাবুকে ওয়াকার থেকে নামিয়েছি কিনা। আমি বললাম, কই না তো, আমার তো হাতে মাছ, আমি মাছ গোছাচ্ছিলাম, আমি ওকে নামাবো কেন? তখন আমার হাজবেন্ড বলল, তাহলে বাবুকে বিছানায় কে নিয়ে গেল? আমি তো ওর ওয়াকারে বসিয়ে রেখেছিলাম। উল্লেখ্য, আমার বাচ্চা ওয়াকার থেকে কোনোভাবেই নামতে পারে না, কারণ ওর বয়স মাত্র 5 মাস। কারণ ও খুবই ছোট আর বেডের মাঝখানেও যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ভয়ে আমাদের দুজনেরই হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। তখন খেয়াল করলাম আমার বাবু চারিদিকে অনেক ভয়ার্ত চোখে তাকাচ্ছে আর আমার বুকে লেপ্টে রয়েছে। আয়তুল কুরসি পড়ে ছেলেকে ফু দিলাম, চারপাশে ফু দিলাম। ভয়ে তো আমি কান্নাকাটি শুরু করেছিলাম। তখন আমাদের ঘরে অস্বাভাবিক রকম গরম লাগছিল। আমার হাজবেন্ড তখন আমাকে বলল, আমি এখন শিওর এই ঘরে কোনো সমস্যা আছে। তুমি বাবুকে নিয়ে এখনই মায়ের বাসায় চলে যাও, ব্যাগ গোছাও, আর এক মুহূর্ত এইখানে বাবুকে রাখা ঠিক হবে না। আমি কোনো রকম কাপড় চোপড় গুছিয়ে বাচ্চা নিয়ে মায়ের বাসায় চলে গেলাম। এরপর মায়ের বাসায় বেশ কিছুদিন ছিলাম আর ওদিকে আমার হাজবেন্ড অন্য একটি বাসা ভাড়া নিল। তারপর আমি সেই নতুন বাসায় উঠলাম। এই ফ্ল্যাটে যে কয়দিন ছিলাম এই ঘটনাগুলো তারই সাক্ষী। ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পড়ে শোনাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে ঘটনাটা? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও লেগেছে। কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। যেখানে ভূতের ভয়। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আজকে দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করছি, ঘটনাটি লিখেছেন আকাশ, নাটোর জেলার কদমচিলান থেকে। তিনি লিখেছেন, আজকে একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি গত শীতের। আমি আর আমার বন্ধু মেহেদি বাইক নিয়ে বেড়াতে গেছি। প্রতিদিন সময় পেলেই আমরা কদমচিলান গ্রামের দিকে যেতাম। সন্ধ্যায় রওনা দিলে ঘুরে আসতে 1.5-2 ঘন্টা লাগে। উদ্দেশ্য শুধু ঘুরে বেড়ানো আর চা খাওয়া। যেতে আসতে মাত্র 60 কিলোমিটার লাগে। সেদিন সন্ধ্যার আগে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি কমেছে সন্ধ্যা 7টার পরে। হালকা বৃষ্টি উপেক্ষা করে দুইজন রওনা দিলাম। কদমচিলান যাচ্ছি। পথের মধ্যে রাস্তায় শীতের শেষে কুয়াশা। বৃষ্টির ভেতর কুয়াশা বেশ ভালো লাগছে। কদমচিলান পৌঁছালাম রাত 9:30টায়। দুইজন মাত্র 2 কাপ চা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গ্রামের ভেজা রাস্তা। আমি খুব সাবধানে বাইক চালাচ্ছি। কদমচিলান থেকে প্রায় 1 কিলোমিটার পথ আসার পর একটা বিশাল বটগাছ। রাস্তার পাশের বটগাছ যেন রাস্তার উপর ছাদ হয়ে পুরো রাস্তাটাকে ঘিরে রেখেছে। বটগাছের লম্বা লম্বা শেকড় ঝুলে আছে।
আমি বাইক চালাচ্ছি, মেহেদি পেছনে বসে এই কথা সেই কথা বলেই চলেছে। মাঝে মধ্যে তার হাতের সিগারেট আমার ঠোঁটে ধরছে। যেহেতু ও সিগারেট খায় না, তাই ও আমার জন্যই সিগারেট হাতে বসে রয়েছে। অন্ধকারে বটতলার কাছে আসতেই দেখলাম একজন বয়স্ক মহিলা একটি 22-23 বছরের মেয়েকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। গাছের নিচে কাদা দেখে বাইক আস্তে করে থামালাম। লাইটের আলোতে দেখলাম দুইজন মহিলা আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের দেখে মহিলা হাত নাড়ল। আমি কি মনে করে বাইক একদমই থামিয়ে দিলাম। বাইকের হেডলাইটের আলোতে সব পরিষ্কার দেখা যাচ্ছে। মহিলার চোখে আতঙ্ক। তার পাশের মেয়েটি মাথা নিচু করে আছে। দেখে মনে হচ্ছে বৃষ্টির পানিতে মাথা ভেজা। মেহেদি বাইক থেকে নেমে কাছে গিয়ে বললেন, চাচি কিছু বলবেন? একটা ডাক্তার এনে দিতে পারবে বাবা? এত রাতে এই নিঝুম এলাকার ভেতর ডাক্তার কোথায় পাবো? কথা মনে মনে বলতেই পাশের মেয়েটি বলল, এখন পাবেন না, সকালে পাবেন। মাকে আমি বলেছি এখন কোনো ডাক্তার পাবে না। আমি সিগারেট ধরাতে গিয়ে সিগারেট না ধরিয়ে বাইকে বসেই বললাম, কি হয়েছে রে মেহেদি? এরা ডাক্তার খুঁজছে। আমি বাইক চড়েই বাইকে পা দিয়ে ঠেলে নিয়ে গিয়ে বললাম, কার কি হয়েছে? মহিলা বলল, আমার মেয়েকে মেরেছে জামাই। আমি বাইকের উপর বসে আছি, হাতে সিগারেটটা ধরাতে যাব, হঠাৎ আমার মনে হলো মেয়েটির মাথা থেকে রক্ত পড়ছে। মেহেদি এই বিষয়টি মনে হয় খেয়াল করেনি। আমি সিগারেটটা প্যাকেটে রেখে জিজ্ঞাসা করলাম যে, মেয়ের জামাইয়ের বাড়ি কোথায়? তিনি বললেন, ঈশ্বরদী। ঈশ্বরদী কোথায়? পাকশির তালতলায়। আমিও ঈশ্বরদী থাকি। আমার মনে হলো ওই জায়গাতে সেন্টু ভাইয়ের বাড়ি। আমি মোবাইল বের করে সেন্টু ভাইকে কল দিলাম। সেন্টু ভাইকে সব বললাম। সেন্টু ভাই বলল, আমি চিনতে পারছি না যে তুই কার কথা বলছিস। সমস্যা নাই, আমি খোঁজ নিয়ে তোকে জানাচ্ছি। সেন্টু ভাই ছিল ওই এলাকার নেতা মানুষ। আমি সেন্টু ভাইকে বললাম, তা ভাই দেখো তো, মেয়েটির জামাই নাকি মেয়েটিকে মেরেছে। যাই হোক, মোবাইল রেখে বৃদ্ধা মহিলাকে বললাম, চাচি মেয়েকে নিয়ে আগে বাড়ি যান, অনেক রক্ত পড়ছে। বাড়িতে নিয়ে গিয়ে আগে কিছু দিয়ে মাথাটা বেঁধে দিন, তারপর দেখা যাবে। আর আপনাদের বাড়ি কত দূর? বৃদ্ধা মহিলা আঙ্গুল দিয়ে মেইন রোডের রাস্তা থেকে নেমে যাওয়া মাটির রাস্তা দিকে দেখালেন। মেহেদি বলল, চলেন আমরা এগিয়ে দেই। মহিলা তার মেয়েকে নিয়ে হাঁটতে লাগলো। আমি বাইক ঘোরালাম। টিপ টিপ বৃষ্টি পড়ছে, তার উপর মাটির রাস্তা। বাইক কিছুটা নিতেই কাদার ভেতর আটকে আটকে যায়। মেহেদি বাইক থেকে নেমে হাঁটছে। আমরা বাইক নিয়ে একটু সামনের দিকে এগোতেই দেখলাম আমরা একটা বাঁশ বাগানের নিচে এসে দাঁড়িয়েছি। মেহেদি বলল, কী রে, এত তাড়াতাড়ি মহিলা তার মেয়েকে নিয়ে কোথায় গেল? আর এখানে বাড়ি কোথায়? বাঁশঝাড়ের ওই পাশে তো শুধু মাঠ। আমি বাইকের লাইট ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, সত্যি তাই। তখন আমার মাথায় একটা প্রশ্ন এলো, মহিলার মেয়েকে মেয়ের জামাই মেরেছে ঈশ্বর দিতে, আর এই রাতে তাজা রক্ত নিয়ে তারা কদম চিলানের রাস্তায়, এ কিভাবে সম্ভব? মেহেদি বাইকে উঠে বলল, বাইক ঘোরা। বাইক ঘোরানোর সময় মনে হচ্ছে বাঁশের ঝাড়ের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আমি সিগারেট ধরিয়ে বাইকে টান দিলাম। কিসের কাদা, কিসের মাটির রাস্তা! এক টান দিয়ে মেইন রাস্তায় উঠে বাইকের স্পিড 100-তে তুললাম। কিছু দূর আসার পর সেন্টু ভাই কল দিয়ে বলল, আকাশ, তুই যে মেয়ের জামাইয়ের কথা বললি, সে তো মাসখানেক আগে তার বউকে পিটিয়ে এখন পলাতক। মেহেদি পেছন থেকে বলল, রাখ তোর মোবাইল, বাইক জোরে চালা। আমি লুকিং গ্লাসে দেখছি আশেপাশে কোথাও বাতাস নেই, কিন্তু রাস্তার ওপরের গাছগুলোতে ঝড় বয়ে যাচ্ছে। আমি সেন্টু ভাইকে বাই বলে বাইকের টান বাড়িয়ে দিলাম। গ্রামের ভাঙা পিছলা রাস্তায় 80-100 স্পিডে বাইক চালিয়ে কিভাবে কদমচিলান থেকে নিজের এলাকায় আসলাম আল্লাহ ভালো জানেন। সেই রাতে আমরা বাড়িতে ঠিকই এলাম, তবে বুকের উপর একটা পাথর উঠে গেল। সেই পাথর নামতে অনেক সময় লেগেছিল। দিন চলে গেছে, কিন্তু সেই রাতের ঘটনা আজও আমি ভুলতে পারিনি।
এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। যেখানে ভূতের ভয়। চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। তৃতীয় যে ঘটনাটি আমি শেয়ার করছি সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাদিয়া সুলতানা সীমা। তিনি লিখেছেন, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি আমার ভাবির গ্রামে ঘটেছে। আমি আমার ভাবির কাছ থেকে ঘটনাটি শুনেছি এবং আমার ভাবির মতো করে ঘটনাটি লেখার চেষ্টা করছি। আজ থেকে প্রায় 11-12 বছর আগের কথা। সে সময় আমাদের পাশের গ্রামে থাকতো রাজমিস্ত্রি তোফাজ্জেল হোসেন ও তার পরিবার। জানিয়ে রাখা ভালো যে তার 3 জন মেয়ে ছিল, আরিফা, সামিরা ও আমিরা। বড় 2 মেয়ে ছিল বিবাহিত আর আমিরা ছিল নবম শ্রেণীর ছাত্রী। আমিরা পড়াশোনায় যেমন মেধাবী তেমনি ছিল ভীষণ সুন্দরী। আমিরার স্কুল ছিল তাদের গ্রামের প্রায় শেষ প্রান্তে। সেই স্কুলে যাওয়ার পথে একটা পুল বা ছোটোখাটো ব্রিজ পার করে তারপর যেতে হতো। পুল থেকে সামান্য দূরে একটা চায়ের দোকান আছে এবং সেই দোকান থেকে স্পষ্ট পুলটি দেখা যায়। প্রতিদিন অনেক মানুষ সেই পুলের উপর দিয়ে যাওয়া আসা করলেও একদিন ঠিকই বিপত্তি বেঁধে যায়। আমিরা স্কুল থেকে আসার পথে পুলের উপর দিয়ে না গিয়ে পাশের বিল দিয়ে হেঁটে আসে। তবে সেদিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, আমিরা আর ঘরে ফেরে না। আমিরার বাবা মা চিন্তায় পড়ে যান। রাত তখন 8টা-9টা বাজে। আমিরার বাবা টর্চ নিয়ে বেরিয়ে পড়েন আমিরার খোঁজে। গ্রামে গঞ্জে তখন রাস্তাঘাট ছিল কোথাও মাটির, কোথাও আধা পাকা পিচের রাস্তা, কোথাও কাদামাটির রাস্তা। রাত 10টা-11টা বেজে যায় কিন্তু আমিরাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। চিন্তিত হয়ে আমিরার বাবা বাসায় ফিরে আসেন। পরদিন সকালে আবার খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর, অনেক মানুষের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রামের একজন লোক জানান তিনি আমিরাকে পুলের নিচের দিকে যেতে দেখেছিলেন। এটা শুনে সবাই মিলে পুলের নিচের দিকে যেয়ে খোঁজাখুঁজি করলেন কিন্তু সেখানে কাউকে দেখতে পেলেন না। শেষমেশ হতাশ ও চিন্তিত মুখ নিয়ে বাড়ি ফিরেন আমিরার বাবা। প্রায় 7-8 দিন পর হুট করেই একদিন দুপুরে আমিরা ঘরে ফিরে আসে। তার মা বাবা তাকে অবাক চোখে দেখে এবং আমিরাকে প্রশ্ন করলো যে সে কোথায় ছিল। সে জানায় সে স্কুল থেকে ফিরল মাত্র। আমিরার বাবা মা চিন্তামুক্ত হলো আমিরা ঘরে ফিরে আসায়, কিন্তু বিকালের দিকে আমিরাকে ডাকতে গেল তার রুমে, কিন্তু দেখলো যে সে নেই। এদিকে আমিরাকে দেখতে না পেয়ে তার মা কান্না জুড়ে দেয়। আবারও আমিরাকে খোঁজাখুঁজি শুরু হলো। সেই চায়ের দোকানদার জানালো যে তিনি দূর থেকে আমিরার মতনই একটা 15-16 বছরের মেয়েকে পুলের নিচের দিকে যেতে দেখেছেন। পুলের নিচে আবারও খোঁজা হলো কিন্তু কিছুই পাওয়া গেল না। এভাবে প্রায় 1-1.5 মাস কেটে যায়। আমিরা হুটহাট করে ঘরে ফিরে আসে, আবার একা একাই হুটহাট করে চলে যায়। সন্ধ্যায় বা মধ্যরাতে সেই পুলের নিচে তার কিছুই মনে থাকে না যে সে কোথায় যায় বা কোথা থেকে ফিরে আসে। মানুষ সন্ধ্যার পর সেই পুল দিয়ে যাওয়া আসা বাদ দিয়ে দেয়। এরকমই একদিন আমিরা ফিরে আসলে তার বাবা এক হুজুর নিয়ে আসেন বাড়িতে। হুজুর পুরো ঘটনা শুনে বলেন আমিরার উপর এক পুরুষ জিনের নজর পড়েছে। সেই আমিরাকে ওই দিন নিয়ে চলে গেছে আর আমিরার কোনো ক্ষতি সে করবে না, কারণ আমিরাকে তার পছন্দ হয়েছে। হুজুর কিছু তাবিজ আমিরার হাতে ও গলায় পরিয়ে দেন এবং বলেন ভুলেও যেন সে এই তাবিজ না খোলে। যদি ভুলবশত কেউ খুলে দেয় সেই তাবিজ, তাহলে আমিরাকে আবারও নিয়ে যাবে সেই জিন। আমিরার 2 বড় বোন ও তাদের সন্তানরাও বাড়িতে ছিলেন সেই দিন। আমিরা রাতে তার বড় বোন ও বোনের মেয়ের সাথে ঘুমায়, কিন্তু মধ্যরাতে একটা আওয়াজ শোনা যায়। আমিরার তাবিজ যেন খুলে দেওয়া হয়, না দেওয়া হলে খারাপ কিছু হবে। এই অশরীরী আওয়াজের পর পরিবারের কেউই আমিরার
তাবিজ খোলেনি। সবাই বিষয়টাকে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। তবে সকালে দেখা যায় আমিরাদের উঠোনে গাছের ডালের সাথে আমিরার বড় বোনের লাশ ঝুলে আছে। তার ঠিক পরের রাতে আবারও আওয়াজ শোনা গেল। আমিরার মা সাথে সাথে তাবিজ খুলে দেন আর পরক্ষণেই আমিরা উধাও হয়ে যায়। কেউ জানে না সে কিভাবে আর কোথায় চলে গেছে। কিছুদিন পর আবার আমিরা ফিরে আসে। এবার আবার আমিরার বাবা হুজুরের কাছে সব কিছু বলেন। হুজুর আমিরাকে 7টা পর্দার ভিতরে বসিয়ে রেখে বিভিন্ন দোয়া দরুদ পাঠ করেন আর প্রতিটি পর্দার পেছনে একজন করে মানুষ দাঁড় করিয়ে রাখেন। কিন্তু তাও ঠিক মধ্যরাতেই দেখা গেল আমিরা পর্দার ওপারে নেই, অথচ কেউ তার চলে যাওয়া টের পায়নি। এভাবেই আমিরা ফিরে আসে আর হুট করে কোথায় যেন চলে যায়। কোনো এক সকালে কিংবা বিকেলে ঠিক মধ্যরাতে চলে যায় আবার আসে। কেউ দেখে না, কেউ জানেও না সে কিভাবে ফিরে আসে আর কোথায় চলে যায়। তাকে আটকানোর চেষ্টা করলেও পরিবারের ক্ষতি হবে এমনটা জানা যায়। ওই পুলের রাস্তায় নাকি মাঝে মাঝে অচেনা কাউকে দেখা যায়। শেষবার এভাবে 2 বছর কেটে গেলেও সেই আমিরা আর কখনোই বাড়িতে ফিরে আসেনি। তারপর থেকে আমিরা আর কোনোদিনই ফিরে আসেনি। এই ছিল ঘটনা। ঘটনাটি আমার ভাবির পাশের বাড়ির ঘটনা। যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন। বন্ধুরা, আজকের 3টি ঘটনা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমরা যদি তোমাদের ঘটনা আমাকে লিখে পাঠাতে চাও তাহলে তোমাদের ঘটনা লিখে আমাকে মেইল করতে পারো। আমার মেইল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থেকো। আবারও নতুন নতুন ঘটনা নিয়ে হাজির হব এই প্রত্যাশায়। টাটা, বাই বাই।